নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল মুখ্যমন্ত্রীর সমীপেশু। বৃহস্পতিবার ফের এই আয়োজন। এদিন বহু মানুষ তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। কেউ রোগে ভুগছে, কেউ আবার আর্থিক সমস্যায় ভুগছে, আবার কেউ অন্য কোনো সমস্যায় জর্জরিত। যখন আর কোনো দিশা খুঁজে পায় না, তখন মানুষ সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়, যার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সমীপেশু। জানা যায়, মানুষের অভাব, অভিযোগ ও সমস্যার কথা শোনা ও সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি চালু করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিয়মিত এই কর্মসূচি জারি রাখেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে সামিল হন। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বহু মানুষ তাদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের। জায়গা জবরদখল সংক্রান্ত বিষয় নিয়েও এদিন মানুষ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট আধিকারিকের নির্দেশ দেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। তবে এদিন বেশিরভাগ মানুষ চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রী সকলের সমস্যা এক এক করে শুনেন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে মুখ্যমন্ত্রী জানান, অনেক ধরনের সমস্যা নিয়ে এদিন মানুষ মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে এসেছে। মানুষের সমস্যার কথা শুনে সরকারের পক্ষ থেকে যা যা করার তা করেছেন তিনি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচি থেকে ২,০০০-এর অধিক মানুষ সুবিধা পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বাচন ছিল, যে কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা করতে পারছিলাম। তো আজকে আবার করলাম। মাঝখানে আবার সমস্যা, আপনারা জানেন পেরিনিয়াল এখন মানে ইলেকশন প্রসিডিউর এগুলো থাকবে। তো আজকে করলাম, অনেক এই ধরনের সমস্যা নিয়ে এসেছিলো। আজকে যে জন্মের পরে যেসব অ্যাবনর্মালিটিসগুলো আছে, এই ধরনের পেশেন্টও আজকে এসেছিল। ওদেরকে দেখে আমি বললাম যে আমাদের তো স্কিম আছে এখানে, তো নিশ্চয়ই আপনারা এই বেনিফিট নেবেন। এবং যেখানে যে আরও অনেক প্রবলেম নিয়ে এসেছিল, তাদের আমি মানে ইনস্ট্যান্টলি যা যা আমার সরকারের তরফ থেকে যা যা করা আমি করে দিয়েছি এবং দে আর ভেরি सर, अभी तक कितने लोगों को आप बेनिफिट दे चुके हैं? हाँ। कितना इस मुख्यमंत्री नया जो स्कीम है, इसमें अभी तक कितने लोगों को बेनिफिट मिला? मेरे ख्याल से मैंने अभी बताया मैंने, अगर नॉट लेस देन 2000 होगा। স্যার সাকসেস রেটটা কিরকম রয়েছে মুখ্যমন্ত্রী সমাবেশে আসা? बहुत अच्छा। And this more is with Apollo Hospital. Are you also expanding with other hospitals? এদিন মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব পি.কে. চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব অধিকর্তা, জিবি হাসপাতালের এমএস সহ অন্যান্য আধিকারিকেরা। শান্তন টিভি। 2023-24 অর্থ বছরে রাজ্যে এবং রাজ্যের বাইরের একাধিক হাসপাতালে জন্মগত হৃদরোগে আক্রান্ত রাজ্যের প্রায় 91 জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। আরবিএসকে স্কিমের মাধ্যমে এর চিকিৎসা পরিষেবা পেয়েছে শিশুরা। বৃহস্পতিবার আইজিএম হাসপাতাল স্থিত নার্সিং কলেজের অডিটোরিয়ামে চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন্স হসপিটালের সহযোগিতায় জন্মগত হৃদরোগের রাজ্য স্তরের স্ক্রিনিং ক্যাম্পের সূচনা করে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন্স হসপিটালের সহযোগিতায় জন্মগত হৃদরোগের রাজ্য স্তরের স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করা হয়। রাজধানীর আইজিএম হাসপাতাল স্থিত নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জন্য কাজ করতে পারলে তার থেকে আত্মতুষ্টি আর কোনো কিছু হতে পারে না। একটা সময় ছিল, কোনো শিশু জন্মের পর শারীরিক অসঙ্গতি নজরে আসলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ত। মূলত তারা কোথায় যাবে, টাকা কোথায় পাবে, এই নিয়ে চিন্তিত হয়ে পড়ত। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আরবিএসকে স্কিম চালু করেছেন। এই প্রকল্পে 18 বছরের কম বয়সী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। ত্রিপুরা রাজ্যে 44টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম রয়েছে। এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিমগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে শিশুদের স্ক্রিনিং করে থাকে।
এছাড়াও ধলাই, গোমতী ও ঊনকোটি জেলায় 3টি স্ক্রিনিং সেন্টার রয়েছে। পশ্চিম জেলায় আগামী দিনে এই ধরনের স্ক্রিনিং সেন্টার খোলা হবে। আরপিএসকে স্কিম থেকে জটিল অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার সুযোগ রয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 2021টি শিশুর ঠোঁট কাটা জনিত সমস্যার চিকিৎসা করা হয়েছে। 630 জন শিশুর জন্মগত হৃদরোগের চিকিৎসা করা হয়েছে। 2023-24 অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 4,05,521 জন শিশুর স্ক্রিনিং করা হয়েছে। 2023-24 অর্থ বছরে রাজ্যে এবং রাজ্যের বাইরে একাধিক হাসপাতালে জন্মগত হৃদরোগ আক্রান্ত রাজ্যের প্রায় 91 জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে আরপিএসকে স্কিমে। রাজ্যে এখন পর্যন্ত প্রায় 1021টি, আমি নিজেও অনেক এই ধরনের লেফট হেয়ার লিফট আমি নিজেও এই চিকিৎসা আমি করেছি, আমি সেখানে ইনভলভও ছিলাম। তো এখানে এখন পর্যন্ত প্রায় 2021টি ঠোঁট কাটা এবং তালু পুরোটা প্যালেট কাটা তার ট্রিটমেন্ট হয়েছে এবং 630টি 630 জন্মগত যাদের হৃদরোগ তাদের ট্রিটমেন্ট হয়েছে। 40টি যেটি বাঁকা পা এবং 15টি নিউরাল টিউব ডিফেক্ট। তো সেই সমস্যায় যারা ছেলেমেয়েরা আছে তাদের চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার সেগুলো এখানে হয়েছে। রাজ্যে তাছাড়া এখানে একজন আমাদের বলেছেন যে ওনার কানের সমস্যা ছিল, ইন্টারনাল এয়ারে অনেক সময় ধরনের প্রবলেম। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 4,05,521 জন শিশুদের তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, স্ক্রিনিং করা হয়েছে। তো জন্মগত ত্রুটি এবং বিভিন্ন যেসব আমরা বললাম শারীরিক ঘাটতি, বিকাশজনিত ত্রুটি সেগুলোর শনাক্তকরণে 4,06,161 জন স্কুল পড়ুয়াদের পরীক্ষাগার স্ক্রিনিং করা হয়েছে। শিবিরে এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সহ অন্যান্যরা। শান্তন টিভি। লোকসভা নির্বাচনের পর এবং পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার আগে সারা রাজ্যে শুরু হয়েছে আরক্ষা দপ্তরের বড়সড় রদবদল। বৃহস্পতিবার রাজ্য সরকারের উপসচিব এস.কে. দেববর্মার স্বাক্ষর মূলে এক আইপিএস অফিসার এবং 4 টিপিএস গ্রেড ওয়াই ও গ্রেড 2 আধিকারিকের রদবদল হয়েছে। আইপিএস এল ডালুংকে টিএসআর 3য় ব্যাটালিয়নের কমান্ড্যান্ট থেকে এআইজিপি ত্রিপুরাতে রদবদল করা হয়েছে। এইচ সোনগা ডার্লংকে এআইজিপি ত্রিপুরা থেকে টিএসআর 3য় ব্যাটালিয়নে কমান্ড্যান্ট করা হয়েছে। অপরদিকে দুলাল চন্দ্র দত্তকে এসডিপিও সদর থেকে বদলি করা হয়েছে বিশালগড়ে। তিনি বিশালগড়ের এসডিপিওর দায়িত্ব পালন করবেন। অপরদিকে গ্রেড 2 টিপিএস পান্নালাল সেনকে বিশালগড়ের এসডিপিও থেকে এসপি ডেপুটি এসপি করা হয়েছে। গ্রেড 2 টিপিএস দুর্বা প্রসাদ রায়কে এসপির ডেপুটি এসপি থেকে সদর এসডিপিও করা হয়। মঙ্গলবার রাতে খয়ারপুর মেঘলিপাড়া ধর্মটিলা এলাকায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বসত ঘরের পাশে থাকা মাটির ঘর ধসে পড়ে মৃত্যু হয় রাজেন তাঁতি ও ঝুমা তাঁতি নামে এক দম্পতির। আহত হয় তাদের 2 শিশুকন্যা। আহত 2 শিশুকন্যার মধ্যে এক শিশুকন্যা বর্তমানে জিবি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে জানতে পেরে মৃত দম্পতির বাড়িতে ছুটে যায় সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন মৃত দম্পতির পরিবারের লোকজনদের সাথে, ঘটনার বিষয়ে অবগত হন। তারপর তারা ছুটে যান জিবি হাসপাতালে চিকিৎসাধীন মৃত দম্পতির শিশুকন্যার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, কথা বলেন চিকিৎসকদের সাথে। পরে প্রতিনিধি দলের সদস্য পবিত্র কর জানান, প্রচলিত নিয়ম রয়েছে বাগান শ্রমিকদের ঘর প্রদান করবে বাগান কর্তৃপক্ষ, কিন্তু মৃত দম্পতিকে ঘর প্রদান করা হয়নি। পূর্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সময় গ্রাম পঞ্চায়েত থেকেও বাগান শ্রমিকদের ঘর প্রদান করা হয়েছে। তিনি দম্পতির মৃত্যুর জন্য দায়ী করেন বাগান কর্তৃপক্ষ, স্থানীয় পঞ্চায়েত ও রাজ্য সরকারকে। তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে মৃত দম্পতির পরিবারকে যথাসম্ভব সাহায্য করা হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে পরিবারটিকে সাহায্য করার জন্য জেলা শাসকের সাথে কথা বলা হবে বলে জানান তিনি। এই অতিবৃষ্টিতে একটা বাড়ি ধসে 2 জন লোক তারা মারা গেছেন এবং তাদের 2টা শিশু একটা খুবই গুরুতরভাবে জখম হয়েছে, হসপিটালে আছে। আরেকটাও ব্যথা পেয়েছে, মোটামুটিভাবে সে সুস্থ আছে। তো আমরা এসেছি দেখার জন্য। তো আমরা শুনলাম এখানে প্রশাসনের তরফ থেকে তারাও এসছে। নিশ্চয়ই তারা এই জাতীয় ঘটনা ঘটলে যে ধরনের সরকারি সুবিধা দেওয়ার সুযোগ আছে
এটা তো করবেনই। তাছাড়াও আমরা দেখছি যে পরিবার বাড়ি এমনিতেই খুব খারাপ ছিল, এখন দুটো বাচ্চা তো আর আলাদা করে থাকবে না, তাদের এই এখানে ঠাকুমা আছে, কাকারা আছে, তো আশা করি প্রশাসনের তরফ থেকে তাদের দেখভাল করার সমস্ত ব্যবস্থা করা হবে। এবং আমি অনুরোধ করব এখানে যারা প্রতিবেশীরা আছেন, অতীতে কোনো সরকার কৃষকদের কথা চিন্তা করেনি, কিন্তু বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অন্নদাতাদের, কারণ তারা স্বয়ম্ভর হলে রাজ্য স্বয়ম্ভর হবে। বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার অনুষ্ঠানে বক্তব্য রেখে এমনটাই দাবি করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠান করে দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজ্যের কৃষকদের। মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তারপর তিনি বক্তব্য রেখে বলেন, আজ সারা রাজ্যে ৩৯টি সেক্টরে জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগ মিথিলিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা করা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজ্যের ৭৮,২৭৯ জন কৃষককে আর্থিক সহায়তা করা হয়। সেই অর্থরাশির পরিমাণ ২১,৯৭,১৮,০০০ টাকা। আবার কয়েকদিন পর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে আরও ৩,০১৩ জন কৃষক ১,১৩,৯০,০০০ টাকা, অর্থাৎ সর্বমোট ৮১,২৯২ জন কৃষক আর্থিক সহযোগিতা পাবেন। মন্ত্রী আরও জানান, এই সিস্টেম আগে ছিল না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর থেকেই এই আধুনিক সিস্টেম চালু হয়েছে। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা। এই সরকারের মূল লক্ষ্য হলো গ্রাম, কৃষক ও গরিব মানুষদের উন্নয়ন করা, কারণ কৃষক হলো সকলের অন্নদাতা। তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ত্রিপুরার ৪,৭২,০০০ কৃষক পরিবারের স্বার্থে কাজ করে চলেছে। তিনি আরো বলেন, কৃষকদের যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় সে বিষয়টা নিয়ে অতীতে কোনো সরকার ভাবেনি, কিন্তু বর্তমান সরকার সবচেয়ে বেশি কৃষকদের গুরুত্ব দিয়ে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কারণ কৃষকরা স্বয়ম্ভর হলে রাজ্য স্বয়ম্ভর হবে বলে দাবি করেন মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানের শেষে এক মহিলা কৃষককে দিয়ে বোতাম টিপে একযোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে দপ্তর। দিয়েছি 3,75,000 কৃষক ঋণ পেয়েছে। কৃষক ঋণ পেয়েছে কত? কিষাণ কার্ডের মাধ্যমে 1822 কোটি, 1822 কোটি। চিন্তা, আগে রেকর্ড দেখুন, দেখবেন কৃষকদের আয় ছিল কবে, কত আগে 17-18 সনে কৃষকদের মাসিক আয় ছিল 6,580 টাকা। আজকে এই 22-23-এ এটার আয় হয়েছে 13,590 টাকা। সবটা মিলে আমরা আয় বাড়ানোর জন্য, কৃষক যদি মাঠ থেকে চলে আসে তাহলে বিপদ হবে। এবং আগে একটিও কৃষক বন্ধু কেন্দ্র ছিল না। আমাদের সরকার আসার পর 32টা কৃষক বন্ধু কেন্দ্র আমরা খুলেছি। কৃষি যন্ত্রপাতি এখন আর আগের মতো আমার সময় হাল চাষ নেই, এখন সবকিছু যন্ত্র নির্ভর। এবং অন্যান্য কান্ট্রিতে 85% আমরা জায়গায় যেতে পারিনি, আমরা কাছাকাছি যাচ্ছি। এবং আমাদের সরকার আসার আগে 5 বছরে কতজনের কাছে যন্ত্রপাতি বিতরণ করেছে আগের সরকার? 2,611 জনের কাছে। আমরা কতজনকে দিয়েছি? 38,000 কৃষককে দিয়েছে 5 বছরে। তারা কত টাকা খরচ করেছে? 28,35,00,000। আর 5 বছরে এই যন্ত্রপাতির জন্য আমরা কত খরচ করেছি? 2,42,00,000। চিন্তা করতে পারেন? কার লাগবে পাওয়ার টিলার, কার লাগবে কি? সবকিছু আমাদের ব্যবস্থা আছে, সব তো কিছু লাগবে। এবং আপনারা জানেন হেলথ কার্ড
সালে নভেম্বর মাসে মিথিলি সাইক্লোনে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার বৃহস্পতিবার দুর্গা চৌমুহনী কৃষি মহকুমার পক্ষ থেকে কমলপুরের নজরুল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস, বিএসসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপারসন সুব্রত মজুমদার, কমলপুর মহকুমা শাসক এল ডালং, দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। সেখানে এই যে 39টা স্থানে এই ডিআরএফ এর সহযোগিতা, যেমন স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড যেটা আমরা বলি, আজকে যেমন আমরা এখানে মন্ত্রী, বিধায়ক, মেয়র থেকে আরম্ভ করে বিভিন্ন জনরা রয়েছি, আমাদের আধিকারিকরা রয়েছেন, সারা রাজ্যে মিনিস্টাররা, স্পিকার, কোথাও এমএলএ, কোথাও এডিসি মেম্বার, কোথাও জেলা পরিষদের সদস্য, কোথাও পঞ্চায়েত সমিতির, বিএসসি, পুর পরিষদের, নগর পঞ্চায়েতের প্রতিনিধিগণ, পঞ্চায়েতের প্রতিনিধিগণ, গ্রাম পঞ্চায়েত স্তরের সব জায়গার অতিথিরা এই 39টা জায়গাতে আজকে আমরা সেখানে অনুষ্ঠান করছি। কতজনকে আমরা টাকা দিচ্ছি? আমরা টাকা দিচ্ছি ৭৮,২৭৯ জন কৃষককে। আজকে ৭৮,২৭৯ জন কৃষককে টাকা দিচ্ছি আমরা ২১,৯৭,১৮,০০০। কিছুদিন পরে এদিকে পাশাপাশি খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২,৫৩৩ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, খোয়াই জেলা পরিষদের সুব্রত মজুমদার, খোয়াই কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ সহ অন্যান্যরা। এদিন খোয়াই মহকুমা কৃষি এলাকার ২৫টি গ্রাম পঞ্চায়েত ও একটি পুর পরিষদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২,৫৩৩ জন কৃষককে সর্বমোট ৫১,৪২,০০০ টাকা প্রদান করা হয়। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন। সুতরাং রিলেশনটা আপনারা দেখবেন কেরম হবে। সুতরাং আমাদের চাষি হলো সবচেয়ে দুঃখী এবং নির্যাতিত। তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে। আপনারা দেখবেন এখন পর্যন্ত সারা দেশে 11 কোটির বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে উপকৃত হয়েছে। আমাদের রাজ্যে কত পেয়েছেন? আমাদের রাজ্যে কৃষক দেখুন, চিন্তা করে দেখুন, বছরে ৬,০০০ টাকা, ২,০০০ এবং 2,52,০০০ কৃষক। আমাদের কিন্তু আমি আগে বলছি কৃষক কিন্তু 4,72,০০০, 2,52,০০০ আরো বাকি রয়েছে। আমাদের দপ্তরকে নির্দেশ যত কৃষক সবাই এটার মধ্যে ইনভলভ। 2,52,০০০ কৃষক এর মধ্যে টাকা পেয়েছে, 70 কিস্তির টাকা কিন্তু এসেছে, টোটাল 70 কিস্তি। এবং কত টাকা? 736,38,00,০০০ ত্রিপুরা। চিন্তা করতে পারেন? কোন দেশের প্রধানমন্ত্রী এর ডাইরেক্ট কৃষকদের হাতে। অপরদিকে সোনামুড়া মহকুমা বক্সনগর ব্লক অধীনস্থ কৃষি দফতরের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন ধান চাষ, কৃষিকাজ যারা করে তাদের ৮,০০০ টাকা, সবজি চাষ কৃষকদের প্রতি হেক্টরে ১৭,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাফাজ্জল হোসেন, বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার, বিশিষ্ট সমাজসেবী সুভাষ চন্দ্র সাহা, কৃষি তত্ত্বাবধায়ক নির্ধারক মনীষ দাস সহ অন্যান্যরা। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন। সুতরাং রিলেশনটা আপনারা দেখবেন কেরম হবে। সুতরাং আমাদের চাষি হলো সবচেয়ে দুঃখী এবং নির্যাতিত। তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে। আপনারা দেখবেন এখন পর্যন্ত সারা দেশে
11 কোটির বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে উপকৃত হয়েছে। আমাদের রাজ্যে কত পেয়েছেন? আমাদের রাজ্যে কৃষক দেখুন, চিন্তা করে দেখুন, বছরে 6,000 টাকা, 2000 এবং 2,52,000 কৃষক। আমাদের কিন্তু আমি আগে বলছি কৃষক কিন্তু 4,72,000, 2,52,000 আরো বাকি রয়েছে। আমাদের দপ্তরকে নির্দেশ যত কৃষক সবাই এটার মধ্যে ইনভলভ। 2,52,000 কৃষক এর মধ্যে টাকা পেয়েছে, 70 কিস্তির টাকা কিনতে এসেছে, টোটাল 70 কিস্তি, এবং কত টাকা? 736,38,00,000 ত্রিপুরা। চিন্তা প্রায় 7 থেকে 8 মাস পর কৃষকরা আর্থিক সহযোগিতা পেয়ে অনেকটাই উপকৃত হয়েছে। শান্তন টিভি। টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের জয়ের সুবাদে আনন্দ করতে গিয়ে গাড়ি থেকে পড়ে মৃত্যু হলো 2 যুবকের। ঘটনার বিবরণে জানা যায়, ভারতীয় ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ জয়ের সুবাদে উদয়পুরের বেশ কয়েকজন যুবক মালবাহী বোলেরো গাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে আনন্দ করতে বের হয়। উদয়পুরের চন্দ্রপুর এলাকায় আসার পর ঘটে বিপত্তি। চলন্ত গাড়ি থেকে পড়ে যায় 3 যুবক। সাথে সাথে তাদেরকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। সেখান থেকে আহত আকাশ সূত্রধর ও জয়দেব দেবনাথকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় মৃত্যু হয় আকাশ সূত্রধরের। আহত অপর যুবক জয়দেব দেবনাথকে জিবি হাসপাতালে নিয়ে আসার পর ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে জয়দেব দেবনাথও। বৃহস্পতিবার জিবি হাসপাতালে ময়নাতদন্তের পর জয়দেব দেবনাথের মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃত জয়দেব দেবনাথের কাকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতানোর পর তারা একটা এই ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? উদয়পুর স্মৃতি ক্লাবের সামনে প্রচন্ড। কতজন আসলো গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে 10 জন হলো। আর গাড়ি অনুমানিক আর কি আর গাড়িতে পড়ছে কয়জন? 7 জন পড়ছে। পরে আপনারা কিভাবে খবর পাইছেন? আমি তো বাড়ি এখানে, আমরা কিনে নিয়ে আসি, তারা এই গাড়ির লোকই তারা আনছে। কোন হাসপাতাল নিচে প্রথমে দুটো টেপানি, তারপরে টেপানি থেকে জীবিত রেফার করছে। আকাশ যে ওনাদের জীবিত আনার পর মানে মৃত্যু হয়েছে কোন সময়? জীবিত আনার রুডি মৃত্যু হয়েছে। রেলিটা কোন জায়গাতে বাজিয়েছিল? জয়ন্তী বাজার থেকে। আরেকজন যে মারা গেছে ওনার মানে নামটা জানেন? না, আমি এটা প্রথম কথা। উনি কি মানে এলাকারই? হ্যাঁ, এই এলাকারই। আর 2 জন যে আহত হয়েছে তারা কই আছে? একজন জীবিত আছে আর একজন টেপানি হাসপাতালে। বৃষ্টিতে ভেঙেছে ঘর, 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রিত সাহেল মিয়া। জানা যায়, গত কয়েকদিন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভেঙে যায় দিনমজুর সাহেল মিয়ার বসত ঘর। ঘটনা ইছকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখির বাদা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। 2 কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে 4 জনের সংসার। কিছুদিন পূর্বে অতিরিক্ত শিলাবৃষ্টির ফলে সাহেল মিয়ার ঘরের টিনের ছাউনি নষ্ট হয়ে যায়। 2 কন্যা সন্তান নিয়ে সাহেল মিয়া ও তার স্ত্রী অতি কষ্টে সেই ঘরেই বসবাস করছিলেন। সম্প্রতি অতি ভারী বৃষ্টিপাতের ফলে সাহেল মিয়ার মাটির দেয়ালের ঘর ভেঙে পড়ে যায়। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছেন। মহকুমার শাসকের নজরে নেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো সাহায্য পায়নি বলে জানা যায়। এরকম রাত্রে হঠাৎ করে বৃষ্টি আইছে, শিলাবৃষ্টি সহ। শিলাবৃষ্টি পুরা টিনটা আমার ছিদ্র করিয়া রাত্রে গড়ে জল ঢুকিয়া পুরা ঘরটা ভাঙি গেছে। গ্রামের মানুষে আমরা বাকরিয়া নিছে। 2টা ফুলাফান আছে আমার, 2টাও মাইয়া। অবস্থা খুব খারাপ, বর্তমানে মানুষের বাড়িতে আছে। আর এপারি গা তাকিয়া কোনো রকম খাস কর্ম করিয়া করিয়া আমার খুব অবস্থা খারাপ। আমি চাই আমার পরিবারটারে লইয়া একটা ঘর বানাইয়া আমার রাজ্যর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমার একটা ঘরের ব্যবস্থা করে দিতা। খুব অসহায় আমি করছি। বৃহস্পতিবার রাজধানী বিজয় কুমার স্কুল প্রাঙ্গণে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর বক্তব্য রেখে বলেন, বিদ্যালয়ে এ ধরনের স্বচ্ছ ভারত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা যাতে সুস্থ থাকতে পারে। এর জন্য ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই অবগত করা হচ্ছে কিভাবে তারা নিজ বাড়ি এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন করা।
তিনি আরও জানান, এই ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য ভারত সরকার আহ্বান জানিয়েছেন। তাই সরকারের আহ্বানে আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রত্যেকটি স্কুলে স্বচ্ছ ভারত কর্মসূচি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের এখন থেকে শিক্ষা দিয়ে গড়ে তুললে তারা আগামী দিন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নিজে যেমন রোগমুক্ত থাকবে এবং অন্যকেও রোগমুক্ত রাখতে অন্যকে সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর রত্না দত্ত সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মূলত উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা এবং নিজের বাড়ি, নিজের বিদ্যালয় এবং নিজের শহর, নিজের সমাজ এবং রাষ্ট্রকে পরিচ্ছন্নতার ক্ষেত্রে স্বচ্ছতা সম্বন্ধে সচেতন হওয়া, সেই বিষয়ে ভারত সরকার চিন্তা করেছে এবং আমাদের রাজ্য সরকারও উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগরতলা পৌর নিগম সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রতিটি বিদ্যালয়ে স্বচ্ছতা বা স্যানিটেশন ক্লাব তৈরি করা হবে। এই একটা উদ্দেশ্য হচ্ছে যারা আজকে স্টুডেন্ট তারা আমাদের রাজ্যে আগামী দিনে ভবিষ্যৎ বা সুনাগরিক হবে, এই সমাজকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করবে। ঠিক আছে, তাদের জন্য সুস্থ থাকতে হবে, সুস্থ থাকলে পড়াশোনা অন্য কাজ করা যায়, সেভাবে নিজেকে তৈরি করতে হবে স্বচ্ছতার দিকে, নিজের মানুষকে কিন্তু সচেতন হতে হবে। পাশাপাশি 5 দফা দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, টিআরটিসি কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার পুলিশ সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন একটি প্রতিনিধি দল। উপস্থিত প্রতিনিধি দলে নেতৃত্ব ছিলেন অমল চক্রবর্তী। তিনি জানান, বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের দ্বারা প্রতিদিন ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত গাড়ি চালকদের হয়রানির শিকার হতে হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা নাকা চেকিং এর নাম করে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি তল্লাশির নামে অবৈধভাবে গাড়ি চালকদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। আরো বলেন, প্রকৃত নেশা কারবারিদের গ্রেপ্তার না করে গাড়ি চালকদের দিনের পর দিন আটক করে রাখা হচ্ছে বলে জানান তিনি। পুলিশ এবং সরকার পরিবহন শ্রমিকদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তাহলে তারা আগামী দিন রাস্তায় নামবে। আরো বলেন, রাজ্যের মোটর স্ট্যান্ডগুলি নেশা কারবারিদের আখড়া হয়ে গেছে। বর্তমানে এই মোটর স্ট্যান্ডগুলোতে পরিবহন শ্রমিকরা থাকতে পারে না, থাকে নেশা কারবারি ও মাফিয়ারা। তারা নানা কায়দা করে মোটর শ্রমিকদের উপর থেকে তোল্লা আদায় করছে এবং যতগুলি ইউনিয়ন কার্যালয় ছিল সবগুলি জোর জবরদস্তি দখল করা হয়েছে বলে অভিযোগ তোলেন। উদাহরণস্বরূপ, রাজধানী মোটর স্ট্যান্ড নাগেরজলার ইউনিয়ন অফিস জবর দখল করা হয়েছে বলে জানান অমল চক্রবর্তী। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, টিআরটিসি কর্মী ইউনিয়ন, এই সংগঠনগুলোর যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সর্বভারতীয় ক্ষেত্রে এই সংগঠনের ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আজকে রাজ্যের সড়ক পরিবহনের শ্রমিকদের সাথে যুক্ত কিছু সমস্যাগুলি নিয়ে আমরা সকালবেলা মোটর স্ট্যান্ড থেকে, পুরানো মোটর স্ট্যান্ড থেকে মিছিল করে রাজ্যের পরিবহন দপ্তরে স্মারকলিপি দিয়েছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। তারই অঙ্গ হিসাবে আজকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সাথে যুক্ত কিছু দাবি সনদ নিয়ে আমরা রাজ্য পুলিশ হেডকোয়ার্টারের মহানির্দেশকের কাছে আমরা এখানে এসেছি। আমরা পুলিশ অফিসারদের কাছে স্মারকলিপি প্রদান করব। বিশেষ করে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে সড়ক পরিবহনের সাথে যুক্ত যারা শ্রমিক তাদেরকে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত নানানভাবে একাংশের পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীদের কাছে হয়রান হতে হচ্ছে। কোথাও নাকা চেকিংয়ের নামে কোনো কারণ ছাড়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখা হচ্ছে, কোথাও সেখানে চেকিংয়ের নামে অবৈধভাবে ফাইন আদায় করা হচ্ছে। সরকারি কোষাগারে টাকা জমা করার জন্য পরিবহন সেক্টরের গাড়িগুলোকে সেখানে বেছে নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি নেশা কারবারের নামে, নেশা কারবারিদের ধরার নামে প্রকৃত যারা
রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে কৈলাসহরে বামেদের গণ অবস্থান। বৃহস্পতিবার সকাল 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত কৈলাসহরের ভগিনী নিবেদিতা উচ্চ মাধ্যমিক স্কুল সংলগ্ন যাত্রী বিশ্রামাগারে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গণ অবস্থানে বসে সিআইটিইউ কৈলাসহর মহকুমা কমিটি। গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিপিআই মনকুটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিআইটিইউ মহকুমা সম্পাদক অঞ্জন রায় সহ আরো অনেকে। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, রাজ্যে প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইনের শাসন। গত দুদিন পূর্বে শিক্ষক বদলির প্রতিবাদে উত্তর জেলার আনন্দবাজারে জাতীয় সড়ক অবরোধ করে স্কুল পড়ুয়ারা। সেখানে বিজেপির মণ্ডল এক নেতা ছাত্রীদের ওপর আক্রমণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজও করে, যার ফলে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। এছাড়া কৈলাসহরে দিনের পর দিন চুরি কাণ্ড, রাতের অন্ধকারে আবক্ষ মূর্তি ভাঙচুর সহ জগন্নাথপুর চা বাগানে রাতের অন্ধকারে চা গাছ উপড়ে ফেলে দিলেও এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কাউকে গ্রেপ্তার করেনি। মণ্ডল নেতাদের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজ্যের মানুষ। আরক্ষা প্রশাসন নামে থাকলেও সমস্ত কিছু হচ্ছে মণ্ডল নেতাদের ইশারায় বলে জানান তিনি। রাতের অন্ধকারে কেন কেন উপরে ফেলে দেওয়া হলো? এবং ডিএম সাহেবকে আমরা অনুরোধ করেছি, যে ড্রোজার ব্যবহার করা হয়েছে সেই ড্রোজার শ্রমিকের কোনো দোষ নয়, যে ড্রোজারের মালিক তাকে আপনি গ্রেফতার করুন, তাহলে পরে কোথার থেকে কোন চক্র করিয়েছে সেটা বেরিয়ে আসবে। এবং ক্ষতিগ্রস্ত যে বাগান হয়েছে তার সেখানে ক্ষতিগ্রস্ত যা হয়েছে সেটা আর্থিকভাবে সেখানে সাহায্য করো। জানি না প্রশাসন কতটুকু করবে, জানি আমরা প্রশাসন করার মতো সাহস সেখানে নেই, সাহস দেখাবে না। আমরা সেই বিষয়টা নিয়ে শুধু কৈলাসহর নয়, সারা রাজ্যে প্রতিটা বিভাগে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি এবং এই ধরনের ন্যাক্কার কাজ থেকে সরে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি। দুধের শিশু ছাত্র ছাত্রীদের ওপর হাত তুলতে পারে। আমাদের প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি আপনার মন্ডলের নেতাদের কাছে দায়িত্ব দিয়েছেন? তাহলে আরক্ষা দপ্তর উঠিয়ে দিন। রাজ্য সরকার ডিজি, এসপি, ওসি, এসডি তো দরকার নেই, আপনার মন্ডলের সবাইকে দায়িত্ব দিয়ে দিন। ডিপিএসসির মাধ্যমে চাকরি হয়েছে, উনি চাকরি মেলা করছেন। ত্রিপুরা রাজ্যে মনে হচ্ছে এর আগে আর কোনো চাকরি বাকরি হয়নি। এই বিজেপি সরকার আসার পর 18 পর থেকে এই রাজ্যগুলো কিছু চাকরি হচ্ছে। প্রচার আমাদের রাজ্যের মধ্যে এখন আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। একদিকে গ্রামের মধ্যে আপনারা যান, লেগার কাজ নেই, মানুষের বিদ্যালয়ের শিক্ষকরা ব্যস্ত মিড ডে মিলের ভোজন গ্রহণে, আর অন্যদিকে শিক্ষকদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারি করে হুলস্থুলের ঘটনা সংঘটিত করে। ঘটনা তেলিয়ামুড়া দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ে। ঘটনার বিবরণ দিতে গিয়ে এক ছাত্রীর পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার যথারীতি স্কুলে যাওয়ার পরে একই স্কুলের 3 জন ছাত্র মিলে তৃতীয় শ্রেণীতে পাঠরত এক শিশু কন্যার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। স্কুল চলাকালীন এরকম ঘটনা ঘটতে থাকলেও বিদ্যালয়ের শিক্ষকরা কোনো বিষয় টের পায়নি, কারণ তারা নাকি মিড ডে মিলের খাবার গ্রহণ করতে ব্যস্ত ছিলেন। যদিও এই ঘটনা চাক্ষুষ করতে পেরে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হলে একটা সময় শিক্ষক শিক্ষিকাদের নজরে বিষয়টা পড়ে। এরই মধ্যে ওই ছাত্রীটি গুরুতরভাবে আহত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এভাবে বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীদের মারপিটে জড়িয়ে পড়ার ঘটনা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে। এর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই প্রকারের প্রাণঘাতী ঘটনা ঘটলেও শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। এদিকে গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ছাত্রীর পরিবারের তরফ থেকে বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে দেখা করে গোটা বিষয় নিয়ে জবাব চাওয়া হয়। মানে এমনি তো মারছে, মাইরা সাড়ে দিয়ে বইলে পুরো ঘুষি কি সাড়ার ভিতরে বলতো সামনে বুকো সাপ দিছে ওই বুঝি নবী মারা যাতে স্কুলে তো দেই। আমরা কি করছেন? আমরা সামনে মারছেন, আমরা দায়িত্ব ছিল নি যে স্কুলে একজন দেখুন করি, 2 জন খাওয়া লাগে আমি খাওয়া মারা যাবে না গো ভাইয়া লাগে সি করো আমরা পাশে বুঝে তারা কেন দরবারটা করব ম্যাম আমি কত প্রতিটা করে নি যে একজন
গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছকে যত্ন করলে তীব্র দাবদাহ থেকে স্বস্তি পাওয়া যাবে। এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার আমবাসা চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু হয়। এই র্যালিটি পরবর্তী সময়ে আমবাসা বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে গাছ নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে। এক সাক্ষাৎকারে বিদ্যালয়ের শিক্ষক স্বপন নম বলেন, ছাত্রছাত্রীরা যেন প্রত্যেকের বাড়িতে গাছ লাগায় এবং একটি গাছ একটি প্রাণ, এই বার্তাটি সম্পর্কে যেন ছাত্রছাত্রীরা অবগত হয়। এর জন্যই এদিনকার এই সচেতনতামূলক র্যালির আয়োজন। এই সচেতনতামূলক র্যালিকে কেন্দ্র করে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এদিন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজকের এই র্যালি মূলত এই যে দাবদাহে আমরা কষ্ট পাচ্ছি, বিশেষ করে গাছ কাটার পরে প্রত্যেকটা বাড়ি ছাত্রছাত্রীরা যেন গাছ লাগায়, সেই জন্য সচেতনতামূলক এই র্যালির আয়োজন করা হয়েছে আমাদের চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। আশা করি আমাদের ছাত্রছাত্রীরা এই র্যালির মাধ্যমে এবং এই সভার মাধ্যমে বুঝতে পারবে যে একটা গাছ একটা প্রাণ এবং গাছের গুরুত্ব কতটুকু। গাছ অক্সিজেন শুধু দেয় না, বৃষ্টি আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা, ভূমি সংরক্ষণও গুরুত্বপূর্ণ ভূমিকা, ওষুধপত্র দান, সব কিছুতে আমরা গাছ মানেই। নেট ইউজি পরীক্ষায় দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এ বাতিল বলে ঘোষণা দেওয়া, নেট ইউজি পরীক্ষা দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত করা, এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে প্রতিবাদ দিবস সংগঠিত করে AIDSO এর প্রতিনিধিরা। সর্বভারতীয় কমিটির আহ্বানেই তাদের এদিনকার এই প্রতিবাদ দিবসের আয়োজন। সংগঠনের রাজ্য কমিটির প্রতিনিধিরা জানিয়েছেন, এই ব্যাপক দুর্নীতির ফলে গোটা দেশব্যাপী ছাত্র সমাজ দিশেহারা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ছে সরকার। তাদের দাবি, নিট পরীক্ষার দায়িত্ব নিতে হবে সরকারকে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট তুলে ধরে তারা জানিয়েছে, গোটা রাজ্যের প্রায় 500-র ওপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। একের পর এক শিক্ষার উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্র সমাজ আজ দিশেহারা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই NTA আজ নিট পরীক্ষাতে ব্যাপক দুর্নীতি করেছে, আজকে অভিযোগ উঠেছে। আমরা AIDSO সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে শুরু থেকেই আমরা আন্দোলন করেছি এবং গণ ইমেল করেছি। এই রাজ্যেও আমরা সই সংগ্রহ করে মাননীয় রাজ্যপাল মারফত আমরা রাষ্ট্রপতির নিকট পাঠিয়েছি। আজ এই দাবিতেই আমাদের দাবি হচ্ছে তিনটা। মূলত প্রথম দাবি হচ্ছে এই নিট পরীক্ষার সাথে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা দোষী তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে NTA কে নয়, NTA কে বাতিল করতে হবে এবং নিট পরীক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা এই দাবিতে সারা দেশব্যাপী আজকে আমরা প্রতিবাদ দিবস পালন করেছি সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্টেট মিউজিয়ামের সামনে আমরা এই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা লক্ষ্য করছি যে এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে 720-এর মধ্যে। তিপ্রামথার মাইনরিটি সেলের আত্মপ্রকাশ ঘটে বৃহস্পতিবার। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন উপলক্ষে এদিন এই মাইনরিটি সেলের আত্মপ্রকাশ ঘটে। তিপ্রামথার সভাপতি বিজয় কুমার রাঙ্কুল জানিয়েছেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন পালন করা হয় এদিন। মাইনরিটি সেলের চেয়ারম্যানের নাম ঘোষণা দিয়েছেন তিনি। মাইনরিটি সেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে মোহাম্মদ শাহ আলম মিয়াকে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন উপস্থিত ছিলেন রাজেশ্বর দেববর্মা, মেবার কুমার জামাতিয়া সহ আরো অনেকেই। আজকে আমাদের ফাউন্ডার মহারাজ প্রদ্যুৎ কিশোর বিক্রমের 47th বার্থডে। আমরা খুশি, এখানে আমরা এটা সেলিব্রেট আমরা করতেছি এবং আপনারা যারা এখানে আসছেন সবাইকে আমি আমাদের তিপ্রামথা পার্টি পক্ষে আপনাদেরকে আমি ধন্যবাদ দিই এবং যে আমরা একমতে এক সহযোগিতায় সবাই মিলে আজকেও আমরা একটা প্লেজ করি যাতে আমাদের জনসাধারণের জন্য ত্রিপুরা স্টেটের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করি এবং যত রকম বাধা বিঘ্ন থাকতেই পারে, কিন্তু আমরা যাতে প্রেমের মাধ্যমে এবং অনেস্টলি আমাদের ফাউন্ডার প্রদ্যুৎ কিশোরজির
বৃহস্পতিবার ৩৪ জুলাই বাড়ি মণ্ডলের উদ্যোগে দেবদারু কমিউনিটি হলে ভোটারদের অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপির দক্ষিণ জেলার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভোটের পরে নেতারা সাধারণ মানুষকে ভুলে যায়, কিন্তু ভারতীয় জনতা পার্টি খানিকটা ব্যতিক্রমী। তৃতীয়বারের মতো সাধারণ মানুষ ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, যার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এদিনকার এই অভিনন্দন যাত্রার আয়োজন। সরকার করতে পারে, তাই আজকে জুলাইবাড়ি থেকে একটা ইতিহাস সৃষ্টিকারী রেজাল্ট আপনারা করে দেখিয়েছেন। তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই মিলিতভাবে যে কাজ করছেন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আপনারা সবাই মিলিতভাবে কাজ করবেন। আপনাদের ভয় কিসের? আপনাদের এখানে মন্ত্রী রয়েছেন, মন্ডল সভাপতি রয়েছেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।